আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা খুব খুশির সংবাদ হাতে পেয়ে গিয়েছি, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। আজকে নবম শ্রেণীর বাংলা প্রশ্ন কেমন হবে, আমাদের পাঠ্যক্রমে কি কি থাকবে, মানে আমাদের সিলেবাসে কি কি থাকবে সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সবাই খেয়াল করো, বুঝে নাও সবাই। আমাদের প্রথম অধ্যায় 1 থেকে 14 পৃষ্ঠা পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি, 15 থেকে 33 পৃষ্ঠা পড়তে হবে। তৃতীয় অধ্যায় রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি পুঁজি, 34 থেকে 77 পৃষ্ঠা পড়তে হবে। চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি, 78 থেকে 99 পৃষ্ঠা পড়তে হবে। পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, 100 থেকে 112 পৃষ্ঠা পড়তে হবে। আর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 171, 180 থেকে 192। এটা হচ্ছে আমাদের সিলেবাসটা। 9-এ আমরা বার্ষিক পরীক্ষায় কি পড়ব সেটা। এরপরে আমাদের প্রশ্নের যে হবে কাঠামোটা কীরকম হবে, নাম্বার কীরকম থাকবে সেটা নিয়ে বলতেছে। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হবে 30% আর সামষ্টিক হবে 70%। প্রশ্নের ধারা হবে কীরকম দেখো। প্রশ্নের ধারা হবে সামষ্টিক মূল্যায়ন, যেটা হবে 100 মার্কের পরীক্ষা থাকবে, 15টি MCQ থাকবে নৈবিত্তিক, আর 10টি থাকবে এক কথায় উত্তর, মোট 25। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে। দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে 5টা, 3টার উত্তর দিতে হবে। আর দৃশ্যপট নির্ভর 7টা উদ্দীপক থাকবে বা 7টা সারাংশ কবিতার লাইন দিয়ে এরকম থাকবে, সেখান থেকে 5টার উত্তর দিতে হবে। এই মোট হচ্ছে এখানে 40, 50, 60, 70, 80, 90, 100। আমাদের লিখিত পরীক্ষা হবে 100 মার্কের। আর আমাদের ক্লাসে যে আমরা পড়াচ্ছি, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি করে অংশ থাকবে। এই যে 7টা প্রশ্ন থাকবে, 2টো করে অংশ থাকবে। তোমার যেটা পছন্দ, যেটা পারবা সেটা তুমি লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে 3 ঘন্টা হবে পরীক্ষা আমাদের। এখন আমরা ক্লাসে যেগুলো করাচ্ছি সেগুলোর উপরেও কিন্তু তোমাদের নাম্বারিং আছে, 30 নাম্বার। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে 10, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদনে 10, আর শ্রেণীর কাজ যেগুলো আমরা করি, আমরা বইয়ের মধ্যে লিখি, দলগত কাজ করি, একক কাজ করি, বক্স পূরণ করি, ফ্লো চার্ট করি, এগুলোতে 10, মোট 30। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে আমাদের 30। এই গেল হচ্ছে 130। 130কে কনভার্ট করবে, করে 100 মার্কে নিয়ে আসবে। মানে আমাদের 70% করবে হচ্ছে 100 মার্কে, 70% করবে, আর 30 যোগ করে 100 মার্ক হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা নবম শ্রেণীর নমুনা প্রশ্ন দেখি, সবাই খেয়াল করো। বলছে যে 1 থেকে 15 সঠিক উত্তরটি এক শব্দে খাতায় লিখতে হবে। আর 16 থেকে 25 এটা হচ্ছে বাক্যে উত্তর লিখতে হবে, এক বাক্যে উত্তর লিখতে হবে 16 থেকে 25, ঠিক আছে? আর 1 থেকে 15 এক শব্দে লিখতে হবে। আর 16 থেকে 25 হচ্ছে এক বাক্যে উত্তর লিখতে হবে, মানে একটা বাক্য দিয়ে উত্তর দিতে হবে, একটা শব্দ দিয়ে উত্তর দিতে হবে। যেটা এই যে 4টা অংশ দিয়ে যেটা থাকবে সেটা শুধু উত্তরটা লিখতে হবে। আর দেখো এগুলা বিশ্লেষণে যাচ্ছি না, বুঝে নাও। আর 16 থেকে 25 পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো একটা বাক্যে উত্তর দিতে হবে, সেগুলো একটা বাক্যে উত্তর দিতে হবে। যেমন এখানে বলছে দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো। তোমরা দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লিখবা, একটা বাক্যে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে মোট হচ্ছে 25 মার্ক গেল। রচনামূলক 75-এর মধ্যে দেখো হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, এরকম 10টা প্রশ্ন আসছে। এখানে 10টা প্রশ্নেরই উত্তর দিতে হবে, 2 করে নাম্বার থাকবে, 10 দুগুণে 20। দৃশ্যপটহীন মানে দৃশ্যপট থাকবে না এরকম প্রশ্ন থাকবে 5টা। ওই 5টার থেকে 3টার উত্তর দিতে হবে। তাহলে আমাদের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করতে বলতেছে। দেখো এখানে লগ্ন কোনটা, এই অনুচ্ছেদটার মধ্যে বা এই সারাংশটার মধ্যে কোথায় কোথায় লগ্ন আছে সেগুলো তোমাকে চিহ্নিত করতে বলতেছে। তাহলে আমরা লগ্ন পড়েছি, বুঝেছি লগ্ন কোনগুলো, সেগুলো এখান থেকে দেখে খাতার মধ্যে তুলে ফেলবো। 12 নম্বর বলতেছে বিপরীত শব্দ ব্যবহার করে হ্যাঁ বাচক না বাচক বাক্যে রূপান্তর করতে হবে। যেমন সে অপরাধী নয় লিখতে হবে সে অপরাধী। আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না, আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম। মানে না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে, হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে, মানে বিপরীত দিকটা দেখাতে হবে। 13 নম্বরে বলছে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলোর উত্তর লেখো।
ওর এখন কি হবে, এটা করুণাসূচক আবেগ যোগ করতে হবে। তারপর বলতেছে জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো। এখানে যোজক ব্যবহার করতে হবে, জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তারপর বলতেছে তিনি বাড়িতে আসবেন, এখানে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করতে হবে। তারপর বলতেছে অঙ্কটা ভুল করেছো, বিশেষণ যোগ করতে হবে। এখানে উত্তরগুলো সঠিক কি কি চাচ্ছে সেগুলো লিখে পূরণ করতে হবে। এরপর বলছে 14 নম্বরে যে তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি লেখো। প্রমিত ভাষায় লিখতে হবে দিনলিপিটা, আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে না, সাধু ভাষা ব্যবহার করা যাবে না, প্রমিত ভাষায় লিখতে হবে। দিনলিপি লেখা তো তোমাদের শিখিয়েছি ক্লাসে। এরপরে বলছে মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আরও 2টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো। আমরা বইয়ের মধ্যে বিশ্লেষণমূলক, বিবরণমূলক, তথ্যমূলক রচনা পেয়েছি, তোমাদেরকে আমি বলেছি যে কোনগুলো পরীক্ষায় আসবে, ভালো করে পড়বা। দেখো এখানে দিয়েছে মেলার উদ্বোধন, প্রতিযোগী ও তাদের প্রজেক্ট, পুরস্কার ও সমাপনী পর্ব। তাহলে রচনা লেখার সময় নিচের বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ওই যেটা লিখবে তুমি ওই তথ্যমূলক রচনার মধ্যে উদ্বোধনের ঘটনা থাকতে হবে, প্রতিযোগী কারা, তাদের প্রজেক্ট কি, এটা থাকতে হবে, এবং পুরস্কার ও সমাপনী পর্ব থাকতে হবে। এরপরে বলছে দেখো তোমার জীবনের একটি স্মরণীয় দিনে দিনলিপি লেখা গেল। এরপর বলতেছে তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা, এটাও গেল। এরপরে বলতেছে রচনামূলক দৃশ্যপট নির্ভর, ওগুলাতে আগের যেগুলো দেখলাম ওগুলাতে দৃশ্যপট থাকবে না, আর এটাতে দৃশ্যপট থাকবে। যেমন এখানে একটা দৃশ্যপট দিয়ে দিয়েছে, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, কবিতার লাইন দিয়েছে এখানে। তাহলে দেখো এখানে কবিতা অংশ 16 নম্বর প্রশ্নে কি বলছে, ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বলছে এই কবিতার সাথে পল্লিমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে? উপরের কবিতাটা পল্লিমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে? ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে উপরের কবিতা অংশের কাঠামো, উপমা, অনুপ্রাস, ছন্দ, লয় ইত্যাদি বিশ্লেষণ করো। উপরের যে কবিতাটা আছে এখানে থেকে আমাদের কি বলতেছে, উপমা বের করতে হবে, অনুপ্রাস, ছন্দ, লয়, 4টা জিনিস বের করতে হবে, কাঠামোগুলো বের করতে হবে। আমাদের যে বৈশিষ্ট্য শিখেছি এরকম এগুলো বিশ্লেষণ করে লিখতে হবে। ঠিক আছে। এরপরে আর একটা উদ্দীপক দিয়েছে, এই উদ্দীপকেরও 2টা প্রশ্ন দিয়েছে। বলতেছে উদ্দীপকটা পড়লাম না, তোমরা পড়ে নিবা। বলতেছে উপরের গদ্যাংশটি গঠনের দিক থেকে কোন শ্রেণীর প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো? এটা তুমি পড়ার পরে তোমার কাছে এটা কোন শ্রেণীর প্রবন্ধ মনে হয়? এটা বিশ্লেষণমূলক নাকি এটা বিবরণমূলক নাকি এটা তথ্য, কোন শ্রেণীর মনে হয় সেটা লিখে তারপর তোমার যুক্তি দিবা। এরপর বলতেছে উপরের গদ্যাংশটি তোমার পাঠ্য সভ্যতার সংকট প্রবন্ধের বক্তব্যকে সংক্ষিপ্তভাবে ধারণ করেছে। উপরে যেটা দেওয়া আছে সেটা তোমার বইয়ে সভ্যতার সংকট একটা প্রবন্ধ আছে, সেটারই সংক্ষিপ্ত একটা ভাব। মন্তব্যটি তুমি পর্যালোচনা করো, তোমার কাছে কি মনে হয় সেটা সঠিক নাকি ভুল সেটা তুমি পর্যালোচনা করে নিজের ভাষায় গুছিয়ে লেখো। এরপরেরটা কি বলছে দেখো, আর একটা কবিতা দিয়েছে, আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের কবিতা, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই কবিতার প্রেক্ষাপটে বলতেছে আমরা যে আমি কোনো আগন্তুক নয় পড়েছি, এই কবিতার ভাবনা আর আমি কোন আগন্তুক নয় আহসান হাবিবের ভাবনা কি এক? যদি এক হয় তাহলে মিলগুলো খুঁজে বের করো, কবির যে মিল আছে ওই কবিতার আর এই কবিতার মধ্যে কি মিল আছে মিলটা খুঁজে বের করো। তারপর মূল ভাব লিখতে বলতেছে, এই উপরে যে কবিতাটা আছে এই কবিতাটার মূল ভাব লিখতে বলতেছে। তাহলে দেখো বাইরে থেকে কবিতা আসবে, সেই কবিতার মূল ভাব বুঝে তারপর লিখতে হবে। লেখাপড়া যদি বাসায় ভালো করে না করো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। এরপরে আর একটা উদ্দীপক দিয়েছে সতীদাহ প্রথা নিয়ে। আগে কি করা হতো, স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হতো, হিন্দু সমাজের রীতিতে এটা ছিল। সেই সতীদাহ প্রথা বাতিল হলো কবে, কিভাবে, সেটা নিয়ে একটা অনুচ্ছেদ দিয়েছে। এই অনুচ্ছেদে বলতেছে যে সতীদাহ প্রথার মধ্যে দিয়ে নিম গাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে। আমরা নিম গাছ গল্পে দেখেছি নিম গাছের উপকারিতা এবং লক্ষ্মী বউয়ের উপকারিতা, আর এখানে সতীদাহ প্রথা মিলায়ে তারপরে যে দিক ফুটে উঠেছে তোমার কাছে যে দিকটা সঠিক মনে হয় সেই দিকটা এখানে তুলে ধরবা। তারপরে বলতেছে অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় কি বনফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? বনফুলের নিম গাছের যে প্রত্যাশা বনফুল পূরণ করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রামমোহন রায় কি সেটা পূরণ করতে পেরেছে? তোমার কাছে কি মনে হয়? নিম গাছ গল্পের আলোকে লিখতে হবে তোমাকে।
এরপরে বলতেছে যে নিচের ছবিটি কৌশিক সরকারের আঁকা, এখানে একটা ছবি দিয়েছে, ছবিটা ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা দেখো ছবি আছে, বলতেছে যে ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। কি বিষয়ের ওপর ছবিটা? এগুলো কিন্তু এত সহজ জিনিস না, বুঝতে হবে, বুঝে তারপরে এই বর্ণনা দিতে হবে। হ্যাঁ, এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাইদের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে আমরা আবু সাইদকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে স্মৃতিস্তম্ভ কবিতা যে আমরা পড়েছি, স্মৃতিস্তম্ভ কবিতার সাথে দেখো বলতেছে যে ছবিটা চিত্রশিল্পী যে কী দৃষ্টিভঙ্গি নিয়ে এঁকেছে সেটা তুমি বর্ণনা করো। তারপর বলতেছে যে ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনায় তুলে ধরে কি? স্মৃতিস্তম্ভ কবিতার সাথে এই কবিতার কি মূল চেতনার মিল আছে? যদি মিল থাকে তাহলে পক্ষে যুক্তি দাও। তাহলে এটা সম্পর্কে বিশ্লেষণ করে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। এরপরে দেখো আমরা যে প্রশ্ন মানে উত্তরপত্র মূল্যায়ন করব সেটা তোমাদের নির্দেশনা না, এটা আমাদের নির্দেশনা কিভাবে আমাদের উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। এরপর তোমাদের যেই উপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এইভাবে উত্তরগুলো দিতে হবে। তাহলে মোটামুটি ক্লাসটা প্রশ্ন কিভাবে আসবে ক্লাসটা নিয়ে তোমাদের পুরোটা বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নের ধরন কিন্তু এত সহজ না, সবাইকে পড়াশোনা করতে হবে, বাসায় মন দিয়ে পড়াশোনা না করলে কিন্তু এসব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য সবাই বাসায় ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।